বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে প্রচুর পরিমাণে ব্যাসাল শুট এবং নতুন নতুন গ্রোথ আমরা কিভাবে পাবো। বাগানে গোলাপ গাছ আছে, কিন্তু সেই গোলাপ গাছে কোনো রকম কোনো গ্রোথ দেখতে পাচ্ছ না, গোলাপ গাছে কোনো রকম কোনো কুঁড়ি আসছে না। আজকের এই ভিডিওতে কয়েকটা কেয়ার টিপস নিয়ে আলোচনা করব এবং সম্পূর্ণ ঘরোয়া জৈব খাবার প্রয়োগ করার কথা বলবো। মার্কেটের কোনো রকম কোনো ফার্টিলাইজার প্রয়োগ না করে কিভাবে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে ম্যাক্সিমাম গ্রোথ পেতে পারি জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। সম্পূর্ণ ঘরোয়া খাবারের সাথে সাথে সম্পূর্ণ ঘরোয়া কীটনাশক প্রয়োগ করে দেখাবো গোলাপ গাছে, যে কীটনাশক প্রয়োগ করে আমরা আমাদের গোলাপ গাছ থেকে বিভিন্ন ধরনের পোকামাকড়কে দূরে রাখতে পারি। তাই সবার কাছে অনুরোধ, যদি গোলাপ গাছে প্রচুর পরিমাণে গ্রোথ আনতে চাও আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, গোলাপ গাছে যদি প্রচুর পরিমাণে ফুল পেতে চাও, প্রচুর পরিমাণে যদি ব্যাসাল শুট পেতে চাও, তাহলে আজকের এই ভিডিওতে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলবো পয়েন্ট নাম্বার 1, যদি গোলাপ গাছে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে যায়, যদি ছোট টবে থাকে বড় টবে প্রতিস্থাপন করতে চাও, তাহলে এটাই হলো আদর্শ সময়। আমরা অক্টোবর বা নভেম্বর মাসে যে কাজটা করি সেই একই কাজ কিন্তু আমরা এই ফেব্রুয়ারি মাসে করতে পারবো। ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত আমরা কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছের রিপোর্টিং করতে পারবো। তো কিভাবে রিপোর্টিং করব, কেন রিপোর্টিং করব? দেখো, এই যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছ, এই গোলাপ গাছটা একটা 6 ইঞ্চি মাটির টবে আছে। এই গাছটা আমি ডিসেম্বর মাসে কিনে এনে প্রতিস্থাপন করেছিলাম। তো মাত্র 2 মাসের মধ্যে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রুট বাউন্ড হয়েছে। যদি তোমাদের বাগানের গোলাপ গাছে ঠিক এই রকমভাবে রুট বাউন্ড হয়ে যায়, তাহলে সেই গাছে কিন্তু তোমরা খুব ভালো গ্রোথ দেখতে পাবে না। তাই এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত যে সময়টা আছে, এই সময়ের মধ্যে বাগানের প্রত্যেকটা গোলাপ গাছকে রিপোর্ট করে ফেলো। তো রিপোর্ট করার জন্য মিডিয়া কিভাবে তৈরি করতে হবে, মিডিয়া হিসাবে দেখো এখানে নিয়েছি আমি 40% গার্ডেন সয়েল। এটা হাতের কাছে যে মাটি তোমরা পাবে সেই মাটি ব্যবহার করবে। মাটি নিয়েছি 40% নিয়েছি কম্পোস্ট। কম্পোস্টের মধ্যে তোমরা এখানে কাউডাং কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বা লিপ কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট তোমরা এখানে কিন্তু নিতে পারবে। আমি এখানে নিয়েছি কাউডাং কম্পোস্ট। এরপর নিয়েছি 20% কোকোপিট। বন্ধুরা, যদি তোমাদের বাগানের মাটি এঁটেল মাটি হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে 40% মাটি, 40% কম্পোস্ট আর 10% কোকোপিট, 10% লাল মোটাদানার বালি। এর সাথে নিতে হবে ফাঙ্গিসাইড। এখানে তোমরা জৈব ফাঙ্গিসাইড নিতে পারো, ট্রাইকোডার্মা ভিরিডি। তো আমি এখানে নিচ্ছি রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড। রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড গোলাপ গাছের মাটিতে মেশালে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড 1 চামচ পরিমাণ, অর্থাৎ 5 গ্রাম পরিমাণ, একটা 8 ইঞ্চি টবের জন্য। তো এবার দেখো টবের ড্রেনেজ হোলটা কীভাবে তৈরি করতে হবে। এখানে 8 ইঞ্চি টব নিয়েছি, যেহেতু 6 ইঞ্চি টবে ছিল সেহেতু আমি এবার 8 ইঞ্চি টব নিয়েছি রিপোর্ট করার জন্য। তো ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে দিলাম। ঢেউ খেলানো খোলামকুচির ওপর দিয়ে দেবো আমি লাল মোটাদানার বালি। তো এইভাবে একটা ড্রেনেজ হোল কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। গোলাপ গাছের জন্য ড্রেনেজ হোল কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ কম্পোস্ট। এখানে যে কোনো কম্পোস্ট ইউজ করা যায়। তো এই দুটো মিডিয়া দিয়ে আমি কিন্তু একটা বেড তৈরি করলাম। খুব ভালো ড্রেনেজ হোল তৈরি করার জন্য এটা কিন্তু অবশ্যই আমাদের করতে হবে। এরপর যে মিডিয়াটা দেখিয়েছিলাম সেই মিডিয়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ মিডিয়া ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ভরে দেওয়ার পর গাছটাকে এবার খুব সাবধানে ঠিক মিডিল বরাবর, টবের মিডিল বরাবর প্রতিস্থাপন করতে হবে। মিডিল বরাবর প্রতিস্থাপন করার পর সাইড থেকে যে গ্যাপগুলো থাকবে সেই গ্যাপগুলো খুব ভালোভাবে কিন্তু চেপে চেপে মাটি ভরতে হবে। এখানে খুব ভালোভাবে একটা জিনিস লক্ষ্য রাখো বন্ধুরা, যেহেতু আমি ফেব্রুয়ারি মাসে এই গাছের রিপোর্টিং করছি, তাই আমি কিন্তু কোনো রকমভাবে রুট বল ভাঙলাম না। রুট বল ভাঙা যাবে না। রুট বল ভাঙার আদর্শ সময় কিন্তু নভেম্বর মাস। এই সময় আমরা রুট বল ভাঙবো না। রুট বল যেমন আছে ঠিক তেমনভাবে আমরা নতুন টবে প্রতিস্থাপন করব। এরপর এখানে একটা বিষয় লক্ষ্য রাখো, যে গ্রাফটিং নোট দেখা যাচ্ছে, এই গ্রাফটিং নোটটা সবসময় মিডিয়ার কাছাকাছি রাখার চেষ্টা করবে। যত বেশি মিডিয়ার কাছাকাছি থাকবে ব্যাসাল শুট কিন্তু খুব ভালো আসবে, মোটা মোটা ব্যাসাল শুট আসবে। তো গাছ প্রতিস্থাপন করা হয়ে গেল, দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। প্রতিস্থাপন করার পর সবসময় ভরপুর মাত্রায় জল প্রয়োগ করবে, কখনোই যেন অল্প অল্প জল দেবে না। প্রতিস্থাপন করার পর ভরপুর মাত্রায় জল দেওয়ার পর সবসময় লক্ষ্য রাখবে যে ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা। ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে গেলে তবেই জানবে যে গাছটা ঠিকঠাকভাবে তোমাদের প্রতিস্থাপন করা হয়েছে। এরপর আসি পয়েন্ট নাম্বার 2, প্রুনিং। হার্ড প্রুনিং অথবা সফট প্রুনিং। তো আমি এখানে হার্ড প্রুনিং করব, আবার সফট প্রুনিংও করব। দেখো, যে ফুলগুলো শুকিয়ে গেছে সেই ফুলগুলো কেটে দিতে হবে। তাছাড়া কিন্তু এই ডালগুলো আমি ঠিক মিডিল বরাবর থেকে কেটে দিলাম। তো এই সময় আমরা যদি প্রুনিং করতে পারি গাছের কিন্তু খুব ভালো গ্রোথ হবে। তাছাড়া গাছের মধ্যে যে সমস্ত শুকিয়ে যাওয়া ব্রাঞ্চগুলো আছে এগুলোকেও কেটে ফেলতে হবে। এরপর আসি গাছের মধ্যে যে সমস্ত ব্লাইন্ড শুট আছে।
অনেক গাছে দেখা যায় যে কিছুতেই ফুল আসছে না, তো খুব ভালোভাবে লক্ষ্য করবে যে গাছের মধ্যে কোনো নতুন গ্রোথ আছে কিনা। যদি নতুন গ্রোথ দেখতে না পাও তাহলে 5 পাতার উপর থেকে হালকা করে টিপ প্রুনিং করে দেবে। টিপ প্রুনিং করে দেওয়ার পর কিন্তু তোমরা লক্ষ্য করবে যে কয়েকদিনের মধ্যেই নতুন নতুন গ্রোথ শুরু হবে এবং সেই নতুন গ্রোথে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। গাছে যদি প্রচুর পরিমাণে ব্লাইন্ড শুট আসে, কুঁড়ি যদি না আসে, তাহলে এই কাজটা অবশ্যই করবে। তাহলে তোমরা লক্ষ্য করবে কয়েকদিনের মধ্যেই প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসবে। তো এই কাটা অংশে ফাঙ্গিসাইডের প্রলেপ অবশ্যই লাগাবে এবং কয়েকদিনের মধ্যেই তোমরা লক্ষ্য করতে পারবে প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ চলে আসবে। এরপর পয়েন্ট নাম্বার 3, গাছে এই সময় প্রচুর পরিমাণে পাতা হলুদ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পাতা হলুদ পাতাকে তুলে ফেলে দিতে হবে। প্রত্যেকটা হলুদ পাতা তুলে দূরে কোথাও ফেলে দিতে হবে অথবা পুড়িয়ে দিতে হবে। ফাঙ্গাস লাগা পাতা গাছের মধ্যে রাখবে না। পাতা তুলে ফেলে দেওয়ার পর গাছে ভালো মানের যে কোনো ভালো মানের একটা ফাঙ্গিসাইড স্প্রে করবে। কয়েকদিনের মধ্যেই আবার নতুন কচি পাতায় গাছ ভরে যাবে। গাছ প্রতিস্থাপন করার পর কয়েকটা ছোট্ট ছোট্ট বিষয় একটু মনে রাখতে হয় বন্ধুরা। গাছ সবসময় ওপেন সানলাইটের মধ্যে রাখতে হবে। গাছে কখনোই আন্ডার ওয়াটারিং বা ওভার ওয়াটারিং করা যাবে না। আন্ডার ওয়াটারিং বা ওভার ওয়াটারিং করলে গাছ কিন্তু শুকিয়ে যাবে। গাছে যে নতুন নতুন ব্রাঞ্চ আসবে সেই ব্রাঞ্চগুলো কিন্তু হঠাৎ করে শুকিয়ে যাবে। টবের মিডিয়াতে যখন দেখবে যে মাটি শুকিয়ে আসছে তখন আবারও কিন্তু জল প্রয়োগ করতে হবে। মাটি কিন্তু কখনোই একেবারে শুকনো রাখবে না, আবার একেবারে অনেকটা বেশি ভেজা ভেজা রাখবে না। যদি খুব বেশি কাদা কাদা হয়ে থাকে তাহলেও যেমন গাছের ক্ষতি হবে, আবার যদি মাটি একেবারে শুকিয়ে খটখটে হয়ে থাকে তাহলেও গাছের ক্ষতি হবে। এছাড়া বন্ধুরা গাছে যে গ্রাফটিং নোট থাকবে সেই গ্রাফটিং নোটের নিচ থেকে যে ডালগুলো আসবে সেই ডালগুলোকে সবসময় আমাদের ভেঙে ফেলতে হবে। এগুলো হলো এলা ডাল বা শাকার ডাল। এই এলা ডাল বা শাকার ডাল যদি আমরা গাছে রাখি তাহলে উপরের দিকে যে নতুন নতুন ব্রাঞ্চ আসছে সেগুলো শুকিয়ে যাবে এবং এই এলা বা শাকার ডালটাই কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। আর এই এলা বা শাকার ডালে কিন্তু সবসময় ফুল আসে না। রিপোর্ট করার পর অন্তত 7 দিনের জন্য গাছ ছায়া জায়গায় রাখতে হবে। তারপর থেকে ফুল সানলাইটের মধ্যে গাছগুলোকে রেখে দিতে হবে। এরপর যখন ধীরে ধীরে গাছের নতুন গ্রোথ শুরু হবে তখন গাছের কিন্তু রুট ট্রিটমেন্ট করতে হবে। এর আগের ভিডিওতে আমি কিন্তু রুট ট্রিটমেন্ট দেখিয়েছিলাম, তো যদি তোমরা না সেই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। তো এই গাছে আজকের আমি খাবার প্রয়োগ করব। যেহেতু গাছের কচি কচি শুট অনেক বড় বড় হয়ে গেছে, তো এবার আমাদেরকে কিন্তু খাবার অবশ্যই প্রয়োগ করতে হবে। গোলাপ গাছে প্রতি সপ্তাহে আমাদেরকে খাবার প্রয়োগ করতে হয়। খাবার যদি একটু দেরি হয় তাহলে কিন্তু গাছে যে নতুন নতুন শুটগুলো আসছে এই শুট শুকিয়ে যায়। তো এখানে দেখো গাছে নতুন নতুন যখনই শুট আসবে তখন যে পুরনো পাতাগুলো থাকবে এই পুরনো পাতাগুলোকে আমাদের তুলে ফেলে দিতে হবে। ফাঙ্গাস লাগা বা পোকা লাগা পাতা গাছে রাখা যাবে না। গাছের মধ্যে দেখো প্রচুর পরিমাণে কিন্তু নতুন নতুন শুট চলে এসছে। এবার আমাদের যে কাজটা করতে হবে গাছে খাবার প্রয়োগ করতে হবে। তো খাবার প্রয়োগ করার আগে টবের মিডিয়াটা খুব ভালোভাবে খুশে নিতে হবে। টবের মিডিয়া যেন কখনো জমাট বেঁধে না থাকে। টবের মিডিয়া যদি জমাট বেঁধে থাকে তাহলে কিন্তু গাছের শিকড় বৃদ্ধি পাবে না, আর গাছের শিকড় যদি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু গাছ ধীরে ধীরে ঝিমিয়ে যাবে। গাছ কখনোই বৃদ্ধি পাবে না, গাছে কুঁড়ি তো আসবেই না। তো খুব ভালোভাবে মিডিয়াটা আমি খুশে নিয়েছি। এবার প্রয়োগ করব খাবার। খাবার কি আমি এখানে নেব, সবগুলোই খাবার আমি কিন্তু আজকে জৈব খাবার প্রয়োগ করব। জৈব খাবার প্রয়োগ করেও যে গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় সেটা কিন্তু আমি আগেও দেখিয়েছি তোমাদের। তো আজকেরও আমি কিন্তু সম্পূর্ণ জৈব খাবার দেখাবো। মার্কেটের কোনো রকম কোনো ফার্টিলাইজার ছাড়াই আমি গাছের আজকে পরিচর্যা করে দেখাবো। প্রথম যে খাবারটা নিয়েছি বন্ধুরা, এটা একদম সম্পূর্ণ ঘরোয়া খাবার এবং ফেলে দেওয়া খাবার। তো এটা হলো ইউজ করা চা পাতা। ইউজ করা চা পাতা 3 থেকে 4 দিন রোদ্দুরে রেখে দেবে, ভালোভাবে ধুয়ে রোদ্দুরে রাখবে। তারপর সেই ইউজ করা চা পাতা মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিলেই এরকম গুঁড়ো হয়ে যাবে। তো সেই গুঁড়ো ফার্টিলাইজার আমরা কিন্তু গাছে প্রয়োগ করব। তো এটা যেহেতু একটা 12 ইঞ্চি সাইজের টব, তো সেই টবে আমি কিন্তু এখানে প্রায় 5 চামচ থেকে 6 চামচ পরিমাণ ইউজ করা চা পাতার গুঁড়ো গাছে প্রয়োগ করছি। এরপর দেখো বন্ধুরা, এরপর নিয়েছি আমি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং ফসফরাস সমৃদ্ধ খাবার, ডিমের খোসার গুঁড়ো। এখানে আমি 5টা থেকে 6টা ডিমের খোসাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু বড় সাইজের টব তাই আমি কিন্তু এখানে ডিমের খোসার গুঁড়োটা একটু বেশি পরিমাণে প্রয়োগ করছি। প্রায় প্রত্যেকটা খাবারই আমি এখানে বেশি পরিমাণে প্রয়োগ করে দেখাবো। ছোট সাইজের টব হলে সবসময় কিন্তু খাবারের পরিমাণ কম দিতে হবে। এখানে প্রায় 1 মুঠো পরিমাণ ডিমের খোসার গুঁড়ো আমি প্রয়োগ করলাম। যদি ছোট সাইজের টব হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করবে। এরপর দেবো এখানে আমি একদম সম্পূর্ণ ন্যাচারাল ফাঙ্গিসাইড হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো আমরা এখানে 2 চামচ পরিমাণ প্রয়োগ করছি। ছোট সাইজের টব হলে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিতে হবে। হলুদ গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর বন্ধুরা, এরপর যে খাবারটা দেখাচ্ছি এটা হলো পেঁয়াজের খোসার গুঁড়ো। এটা একদম সম্পূর্ণ ন্যাচারাল অর্গ্যানিক খাবার। ম্যাগনেসিয়াম সালফেট আছে,
এখানে আছে পটাশিয়াম, তাছাড়া আছে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস। এই পেঁয়াজের খোসা ভেজানো জল অথবা পেঁয়াজের খোসার গুঁড়ো আমরা যে গাছেই প্রয়োগ করব প্রত্যেকটা গাছে কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো, কারণ এই পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে আছে প্রচুর মাত্রায় ম্যাগনেসিয়াম, সালফার, পটাশিয়াম। গাছে যেমন ফুল আসবে ঠিক তেমনই গাছের পোকামাকড় দূর করবে, গাছের পাতা সবুজ চকচক করবে। পেঁয়াজের খোসা ভেজানো জলও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। এই প্রত্যেকটা খাবার প্রয়োগ করার পর দিয়ে দেবো গোবর সার। গোবর সার যে গাছের জন্য কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি। অনলাইন বা অফলাইন দুটো জায়গাতেই অ্যাভেলেবেল থাকে। গ্রামের দিকের বেশিরভাগ বাড়িতে কিন্তু এই খাবার সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। আর যদি তোমরা শহরে থাকো সেক্ষেত্রে তো অনলাইনে গোবর সার অ্যাভেলেবেল থাকে। তো এই গোবর সার এখানে আমরা 4 থেকে 5 মুঠো ব্যবহার করব বড় সাইজের টবের জন্য, ছোট সাইজের টবের জন্য 2 থেকে 3 মুঠো পরিমাণ। তো এই প্রত্যেকটা খাবার কিন্তু সম্পূর্ণ জৈব অর্গ্যানিক খাবার। তো এই খাবার আমরা যদি আমাদের টবের মিডিয়াতে মাসে 2 বার প্রয়োগ করতে পারি, গাছে তোমরা কিন্তু প্রচুর সংখ্যক ব্যাসেল শুট দেখতে পাবে, গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণও সহজে হবে না। তার কারণ এখানে আমি প্রয়োগ করলাম পেঁয়াজের খোসার গুঁড়ো। এরপর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। ভরপুর মাত্রায় জল দেওয়ার পর এই মিডিয়া যখন শুকনো হবে তখন আমরা কিন্তু আবার জল প্রয়োগ করব। ওভার ওয়াটারিং বা আন্ডার ওয়াটারিং কিন্তু একেবারেই করা যাবে না। বন্ধুরা, এবার আসি ভিডিওর লাস্ট পয়েন্ট। গাছে যখনই নতুন কচি কচি শুট আসবে, গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, সেই সময় গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হবে, তাছাড়া মাইক্রোনিউট্রিয়েন্টসেরও অভাব হবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো লেবুর খোসা। যে কোনো লেবুর খোসা 24 ঘন্টার জন্য 1 লিটার জলে ভিজিয়ে রেখে দিতে হবে। 24 ঘন্টা ভিজে যাওয়ার পর সেই জলটা আমরা কিন্তু ছাঁকনির সাহায্যে একটা স্প্রেয়ার বটলের মধ্যে ঢেলে নেব। তো দেখো আমি কিন্তু একটা স্প্রেয়ার বটলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এখানে প্রয়োগ করব, মেশাবো বেকিং সোডা। বেকিং পাউডার নয় কিন্তু, বেকিং সোডা। 4 ভাগের 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, একদম সামান্য পরিমাণ বেকিং সোডা 1 লিটার লেবুর খোসা ভেজানো জলের মধ্যে দিয়ে দিলাম। এই দুটো উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে স্প্রে করব। জমির গোলাপ গাছ অথবা টবের গোলাপ গাছ, প্রত্যেকটা গাছে কিন্তু এটা আমরা স্প্রে করব। জমির গোলাপ গাছ অথবা টবের গোলাপ গাছে ম্যাগনেসিয়ামের অভাব তো হয়, আবার গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। তাই এই দুটো উপাদান একসাথে মিশিয়ে আমরা যদি 10 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করতে পারি, সকালবেলা অথবা বিকালবেলা, রোদ্দুরে কিন্তু নয়, যখন একেবারে রোদ্দুর কম থাকবে সেই সময় আমরা এটা গাছে স্প্রে করব। এটা স্প্রে করার কয়েকদিনের মধ্যেই তোমরা লক্ষ্য করতে পারবে গাছের পাতা যেমন সবুজ হবে, গাছে পোকামাকড়ের আক্রমণ কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ লেবুর খোসার মধ্যেও আছে ম্যাগনেসিয়াম, আর লেবুর খোসার ভেজানো জল আমরা প্রয়োগ করলে গাছের পাতা সবুজ চকচক করবে। বন্ধুরা, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গোলাপ গাছে প্রচুর পরিমাণে ব্যাসেল শুট আনার জন্য বা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটানোর জন্য এই পয়েন্টগুলো অবশ্যই আমাদের ফলো করতে হবে। এই সময় এই কাজগুলো যদি করতে পারো তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবে। জমির গোলাপ গাছে সরিষার খোল ভেজানো জল অথবা বাদাম খোল ভেজানো জল গাছে প্রয়োগ করো। পটাশ সমৃদ্ধ খাবার অর্থাৎ কলার খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল গাছে প্রয়োগ করো। জমির গোলাপ গাছেও প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফোটাতে পারবে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য, কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।